মিসলেনিয়াস সিরিজের আমাদের 4th ক্লাস এটা। এর আগে আমরা 2024 করেছি, 2019 করেছি, 2018 করেছি। এবার আমাদের মিসলেনিয়াসের যেটা লাস্ট প্রিভিয়াস ইয়ার এসেছিল, মানে 2012 সালের যেটা আছে সেটা আমরা করব। এরপরে আমরা আদার সিরিজ শুরু করব। তাহলে দেখো 2012 সালের আমরা কোশ্চেনগুলো শুরু করছি। তো 2012 সালে শুরু করার আগে দেখো আমাদের 2019 সালে একটা কোশ্চেন আমি করিয়েছিলাম। তো সেখানে তোমাদের মধ্যে কয়েকজন রিকোয়েস্ট করছিল যে এই অঙ্কটা যদি ভাবার অ্যানাদার ওয়ে থাকে তাহলে সেটা কিভাবে করব সেটা আমরা দেখিয়ে দিতে। তাহলে দেখো আমরা অন্যভাবে এটা ভাবার চেষ্টা করছি। A and B together can do a piece of work in 30 days. A having worked for 16 days, B finish the remaining work alone in 44 days. দেখো আমাদের বলা হয়েছে A আর B যদি একটা কাজ করে তাহলে ওই কাজটা 30 দিনে শেষ করে। আমরা MDH কনসেপ্ট তো করেছি, M1D1 equal to M2D2, সেটাই হচ্ছে A প্লাস B 30 দিনে একটা কাজ করে। এবার বলা হয়েছে A হ্যাভিং ওয়ার্ক ফর 16 ডেজ, A কে আমরা 16 ডে কাজ করিয়েছি, আর B ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক অ্যালন ইন 44 ডেজ, আর B বাকি কাজ 44 দিনে শেষ করেছে, এটা আমাদের বলা হয়েছে। তাহলে আমরা একটা এইভাবে জিনিসটা ভাবতে পারি, এখান থেকে A আর B এর রেশিও আসবে, A:B রেশিও আসবে। আবার আমরা এটা আর একটা ভাবেও ভাবতে পারি, সেটা আমরা দেখে নেব। সেটা আমাদের কি হচ্ছে যে আমাদের দেখো A আর B 30 দিন কাজ করেছে, তাহলে পড়ে আছে কতদিন? A একা 16 দিন কাজ করেছে, A এর সঙ্গে B কেও 16 দিন কাজ করিয়ে দাও। তাহলে আমাদের বলতে পারি A আর B এর আর পড়ে থাকলো 14 দিনের কাজ। A আর B এর আর 14 দিনের কাজ পড়ে থাকলো। যদি B কেও তুমি 16 দিন কাজ করিয়ে দাও তাহলে 44 থেকে 16 বাদ দাও, তাহলে আমাদের এখানে কত আসছে? 28 দিন। তাহলে দেখো A আর B যে কাজটা 14 দিনে করে সেই কাজটা B একা 28 দিনে করে। তো আমরা এইভাবেও ভাবতে পারি, এভাবেও ভাবতে পারি। এইভাবে ভাবতে অসুবিধা হলে আমরা এটা অ্যাপ্রোচ নেব, কিন্তু আমাদের দুটোই সোজা, এখানে বরঞ্চ ক্যালকুলেশনটা কম করতে হয়। তাহলে আমাদের দেখো কি আসছে, A প্লাস বি বাই বি ইকুয়াল টু 2:1, অর্থাৎ B এর ভ্যালু যদি 1 হয়, এখানে B এর ভ্যালু 1 দেখো, তাহলে A প্লাস বি বলা হয়েছে 2 রেশিও, তার মানে A:B আমাদের ডাইরেক্ট বলতে পারি 1:1 আসছে। এবার আমাদের টোটাল ওয়ার্কটা কি আসে, টোটাল ওয়ার্ক বার করে নেবো। A এর এফিসিয়েন্সি কত? 1, B এর এফিসিয়েন্সিও 1, আর 30 দিন সময় নিচ্ছে, তার মানে টোটাল 60 ইউনিট কাজ। টাইম জানতে চেয়েছে কার? বলা হয়েছে ইন হাউ মেনি ডেজ বি অ্যালোন ফিনিশ। তাহলে বি এর টাইম জানতে চেয়েছে, টোটাল ওয়ার্ক 60 আছে, বি এর এফিসিয়েন্সি কত? 1 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের চলে আসলো বি এর টাইম 60। এটা ছিল আমাদের গত দিনের অঙ্ক, গত দিনের আগের দিনেরটা। এবার আমরা 2012 নতুন সিরিজটা শুরু করব। ধর যে গ্রেটেস্ট নাম্বার অফ 33 1/3% অফ 4, 2% অফ 5000, 45,000 অফ 200.8, 121 3/4, 121 পূর্ণ 3/4। তাহলে আমাদের বলা হয়েছে এইগুলোর মধ্যে কে সব থেকে বড় সেটা আমাদের জানতে চেয়েছে, বুঝতে পেরেছি? তাহলে আমাদের প্রত্যেকটাকে বার করবো। যেমন ধরো 33 পূর্ণ 1/3 মানে কি জানি আমরা? 1/3 অফ 4, তার মানে 4/3, এটা তুমি 1.33 বলতেই পারো। তারপরে বলা হয়েছে 2% অফ 5000, 2% অফ 5000, তাহলে আমাদের 2/100 ইন্টু 5000। এই জিনিসগুলো ডিরেক্ট আসা উচিত, যে পার্সেন্ট নিচ্ছি তেমন এখানকার দুটো যদি ক্যান্সেল আউট হয়ে যাবে, 50 দুগুণ 100, তাহলে আমাদের 100 আসছে। তারপর বলা হয়েছে 45% অফ 200.8। তো এখানে আমাদের ক্যালকুলেশন নিতে হচ্ছে 0.8 এর জন্য ডেটাগুলো অনেক দূর দূর আছে, দেখো ডেটাগুলো অনেক দূর দূর আছে। তো 0.8 এর জন্য কিছু যায় আসে না, 0.8 এখন ভুলে যাও, 45% অফ 200% এটা দাও। তাহলে তোমার এখানে 200 যদি 45% না হয় তাহলে সেটা কত আসবে? 90 আসবে। আর একটা আছে 121 পূর্ণ 3/4। দেখো এই ডেটাটা দেখো, এইটা দেখো, এইটা দেখো, আর এটা দেখো, এটা 3/4 যদি তুমি এখন ভুলেও যাও তাতেও দেখো 121 সবার থেকে বড়, তাহলে কে সব থেকে লার্জেস্ট হবে? অপশন ডি। আমরা এবার পরেরটা দেখব। পরেরটা বলা হয়েছে এ এসি মেশিন ইজ প্রাইসড 15,000 অ্যান্ড ইজ সোল্ড অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%। একটা এসি মেশিনের দাম 15,000 টাকা আছে এবং এটা 10% ডিসকাউন্টে সেল করা হলো। দেয়ার ইজ এ ফার্দার অফ সিজন ডিসকাউন্ট অফ 5%, এর পরবর্তীতে
অক্সিজেনের 5% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, বলছে অন দ্য নেট অ্যামাউন্টের ওপর দ্য কাস্টমার কত পেমেন্ট করবে এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এসির দাম আছে তোমার 15,000 টাকা। এরপর বলা হয়েছে 10% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যদি 10% ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে প্রাইস কত যাবে 90%। বলা হয়েছে এরপরে আবারও অফ সিজন 5% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, 5% ডিসকাউন্ট এই টোটালটার উপর হচ্ছে, তার মানে কত হবে 95%। তাহলে আমরা ক্যালকুলেশন করো, চারটে জিরো কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি আসছে 15 ইন্টু 9 ইন্টু 95। দেখো 5 5 25 আর 5 9 45, ইউনিট ডিজিট 5 আসতে হবে, ইউনিট ডিজিট 5 নেই, ইউনিট ডিজিট 5 নেই, 5 আছে 5 নেই। এরপরেও যদি দেখতে যাও এখানে 9 আছে, 9 দিয়ে ভাগ যাবে, দেখো 4 আর 1 5, 9 দিয়ে ভাগ যায় না, 3 আর 1 4, 9 দিয়ে ভাগ যায় না, 5 আর 2 7 আর 1 8, 9 দিয়ে ভাগ যায় না, এটাই যাচ্ছে। আমরা মাল্টিপল হইতে এত কিছু ক্যালকুলেশন গুণ করার দরকারই নেই আমাদের। পরেরটা দেখবো, অ্যাপ্লাইং পুলিং ফোর্স a string of rubber is increased by 40%। তার মানে একটা রাবারের যে তোমার দড়ি আছে বা রাবারের তোমার কিছু একটা ফিতে আছে, সেখানে আমি টানছি, পুলিং ফোর্স মানে টানা হচ্ছে, যে বলা হয়েছে সেটা 40% ইনক্রিজ করেছে। রাবার যেমন টানলে বড় হয় ঠিক সেরকম। দেন ফোর্স ইজ উইথড্রন, এবার ফোর্সটা তুলে নেওয়া হলো, মানে আমি টানছিলাম এবার ছেড়ে দিলাম। হোয়াট পার্সেন্ট অফ লেন্থ ইজ ডিক্রিজ টু রিগেইন ইটস অরিজিনাল কনফিগারেশন, তার আসল দৈর্ঘ্যে আসার জন্য তাকে কতটা কমাতে হলো। ধরে নাও একটা রাবার ফিতের দৈর্ঘ্য ছিল 100 সেন্টিমিটার, তুমি তাকে টানলে, টানার পর কি হলো 140 হয়েছে, তুমি ছেড়ে দিলে, তার মানে সে আবার 100-তে ব্যাক করলো। তো বলা হচ্ছে এই যে ফিতের লেন্থটা ডিক্রিজ হলো সেই পার্সেন্টেজটা জানতে চেয়েছে। তাহলে 140 থেকে 100 হয়েছে, তার মানে 40 কমেছে। কোথা থেকে 40 কমেছে 140 থেকে, তাহলে এটারই পার্সেন্টেজ জানতে চেয়েছে, যে যেটা ডিক্রিজ হয়েছে তার পার্সেন্টেজ কত। 2 দিয়ে কাটো 2, 2 দিয়ে কাটো 7, তাহলে আমাদের কি আসছে 200/7% আসছে। এবার দেখো এইটা তো আসবে না, এইটা তো আসবে না, নিচে 7 আসবে। তুমি যদি আরো দেখতে যাও, যদি এটা 210 থাকতো তাহলে কি হতো, 7 দিয়ে ভাগ করলে 30% অ্যারাউন্ড আসতো, কিন্তু এটা 210 নয়, একটু ছোট আছে, মানে 30%-এর থেকে একটু ছোট হবে অ্যান্সার। তাহলে 30%-এর থেকে ছোট এটা তো নয়, তাহলে এটা অ্যান্সার। আর নইলে তুমি সোজা ভাগ করবে, 7 দুগুণ 14, থাকলো কত আমাদের 60, 7 8 56, আরামসে হয়ে যাবে। কিন্তু আমি তোমাদের বলছি যে এইসব করার দরকার নাই, এইভাবে করতে পারো। আর একটা কিভাবে করতে পারো, ইউনিট ডিজিট, আমাদের 4-এর সঙ্গে 7-এর গুণ হচ্ছে, 4 7 28 আর 1 যোগ হবে, তাহলে হচ্ছে 29, অর্থাৎ 9 আসবে ইউনিট ডিজিট। এখানে তো আমাদের ম্যাচ হচ্ছে না, এখানে দেখো নিচে তো 7ই থাকবে, মানে আমাদের এরকম 9/7 এটা থেকে আসছে। আর তুমি যদি এটা থেকে দেখো 7 8 56, 56 6 আর 4 10, কারণ ইউনিট ডিজিট 0 আসবে, আগের ডেটা আমরা কি যাই না, বাই 7, তাহলে আমাদের এটাই অ্যান্সার আসছে। তো তোমরা এইভাবে করতে পারো। পরের কোশ্চেনটা দেখবো, ইন অ্যান ইলেকশন ফর এ পঞ্চায়েত, একটা পঞ্চায়েত ইলেকশন হচ্ছে, বাবা হ্যাঁ তখন হতো পঞ্চায়েত 2012 সালে। ইন অ্যান ইলেকশন ফর এ পঞ্চায়েত দেয়ার ওয়ার টু ক্যান্ডিডেটস, এ টোটাল অফ 9280 ভোটস ওয়ার পোল্ড। বলা হয়েছে 9,820টা ভোট হচ্ছে, বলেছে 110টা ইনভ্যালিড ডিক্লেয়ার করা হয়েছে, 110 ভোটস ডিক্লেয়ার ইনভ্যালিড, বলা হয়েছে 110টা ইনভ্যালিড হয়েছে। The successful candidate got 6 votes for every votes his opponent had। তাহলে আমাদের যে উইনার ক্যান্ডিডেট আছে আর যে লুজার ক্যান্ডিডেট আছে, বলা আছে উইনার ক্যান্ডিডেট 6টা ভোট পায় কতগুলো ভোটের জন্য, ও লুজার ক্যান্ডিডেটের প্রত্যেকটা 4টে ভোটের জন্য। তাহলে 3:2 আসছে উইনিং আর যে হারছে তাদের ভোটের রেশিও। এবার হচ্ছে দ্য মার্জিন ডিড দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট উইন, মার্জিনটা মানে বলা হচ্ছে যে কত ভোটের জন্য জিতেছে। আমরা যদি রেশিওতে দেখতে চাই 1 ভোটের জন্য জিতেছে, কিন্তু প্র্যাকটিক্যালি এখানে সংখ্যাতে কত। দেখো আমাদের 9,820টা ভোট আছে, সেখানে 10টা ইনভ্যালিড আছে, তাহলে 9,820 থেকে 110টা ভোট বাদ দিয়ে দাও, সরি 10টা না 110টা, তাহলে আমাদের আসছে 9710 ভোট আমাদের পড়েছে। এখানে বলা হয়েছে যে কত ভোটে জিতেছে, তাহলে টোটাল ভোট কত দেখো 3 আর 2 5, অর্থাৎ 5 ইউনিট সমান এইটা, 1 ইউনিট সমান আমাদের 9,710 আছে, 971 ইন্টু
এখানে ইন্টু 10 আছে, ইন্টু 10 5 দিয়ে কাটলে 2 পড়ে থাকলো। আমাদের এটাই জানতে চেয়েছিল। 2 একে 2, ইউনিট ডিজিট 2, কার আছে? এর আছে। এর নেই, এর নেই, এর নেই। গুণ করতেই পারো, আমি জাস্ট দেখিয়ে দিলাম। 2 একে 2, 7 দুগুণ 14, 9 দুগুণ 18, আর 19, আরামসে চলে আসছে। দেখো এই অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। ইচ অফ এ অ্যান্ড বি গট 8 উইকেটস ফর 28 রান। এ এবং বি দুজনেই 8টা করে উইকেট নিচ্ছে এবং 28 করে রান দিচ্ছে। তাহলে এ কি করছে? 8টা উইকেট নিচ্ছে, 28 রান দিচ্ছে। বি কি করছে? 8টা উইকেট নিচ্ছে, 28 রান দিচ্ছে। এরপর বলেছে আফটারওয়ার্ডস এ গট 1 উইকেট ফর 35 রানস। এরপরে বলা হয়েছে 1 উইকেট নিয়েছে এবং 35 রান দিয়েছে। এরপরে বি গট 4 উইকেটস ফর 56 রান। এরপরে বি বলা হয়েছে 4 উইকেট দিয়েছে এবং 56 রান দিয়েছে। হুজ অ্যাভারেজ অফ গেটিং উইকেট ওয়াজ বেটার। কে অ্যাভারেজে উইকেট বেশি নিয়েছে, এটা আমাদের বলা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ, আমাদের দেখতে পাচ্ছি যে 8টা উইকেট 28 রান, 8টা উইকেট 28 রান, ঠিক আছে, এখন অবধি ঠিকই আছে। এরপর আমাদের মনে হতে পারে যে এ 1 উইকেট নিচ্ছে, 35 রান দিচ্ছে। এ 4 উইকেট নিচ্ছে, 56 দিচ্ছে, মানে গড়ান 14 করে দিচ্ছে। তার মানে বি কি করছে? বেটার খেলছে, মানে উইকেট বেশি নিচ্ছে, রান কম দিচ্ছে। তাহলে বি ইজ বেটার আমরা মার্ক করে দেবো, দিয়ে আমরা এখানে মাইনাস খেয়ে বাড়ি চলে আসবো। একদমই তা নয়, আগে দেখো টোটাল উইকেট টোটাল রানের উপর অঙ্কটা ডিসাইড হবে। পারলাম? একদমই বি অ্যান্সার হবে না। তাহলে দেখো বি এর ক্ষেত্রে মোট রান কত দিচ্ছে? 35 রান দিয়েছে এবার, আর আগে দিয়েছিল 28 রান। তাহলে 35 প্লাস 28, তাহলে 63 রান দিয়েছে। আর এখানে 8টা উইকেট দিয়েছিল, পরে একটা উইকেট দিয়েছে। তাহলে মোট অ্যাভারেজ কত দাঁড়ালো? তার মানে অ্যাভারেজে এ দিয়েছে 7 রান করে। বি এর ক্ষেত্রে দেখো 56 রান দিয়েছে প্লাস আবারও 28 রান দিয়েছে। তাহলে মোট রান কত দিল? তাহলে 84 রান দিচ্ছে। আগে উইকেট নিয়েছিল কত? 8টা, এখন উইকেট নিল কটা? 4টে। তার মানে আমাদের 8 আর 4 12। তাহলে বিও দেখো পার উইকেট 7 রান দিয়েছে, এও দেখো পার উইকেট 7 রান দিয়েছে। তাহলে আমাদের কি আসছে? এ এবং বি দুজনেই সমান খেলোয়াড়, দুজনেই পার হেড একই রান দিয়েছে। বুঝতে পারলাম? অঙ্ক মানে পুরোপুরি না পড়ে আমরা কখনোই ভাবতে যাব না যে এটা মার্ক করে দিচ্ছি। বুঝতে হবে আগে কনসেপ্টটা। পরের অঙ্কটা দেখ। অ্যাট হোয়াট রেট অফ ইন্টারেস্ট উইল 360 অ্যামাউন্ট টু 552। বলা হয়েছে রেট অফ ইন্টারেস্ট কি, যেখানে 360 টাকা 522 টাকা হবে 5 বছরে। একদম সহজ অঙ্ক, তুমি এখানে ইন্টারেস্ট বার করে নিতে পারো। 522 থেকে 360, তাহলে 6, এখানে আসছে 5, 156 টাকা আসলো। তাহলে এসআই ইজ ইকুয়াল টু টি বাই 100 দিয়ে করে দিতে পারো। তাহলে আমাদের কত আসছে? 522, প্রিন্সিপাল কত আছে? 360। আরে দেখেছো এখানে ভুল করেছি, 360 আছে। তাহলে এখানে 2, আর এখানে আসছে 6, এখানে আসছে 1, 162। এসআই আসছে 162, আর এখানে আসছে 360। রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে, টাইম দেওয়া আছে 5 বছর। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আবারও 2 দিয়ে কাটি, তাহলে 2, 2 দিয়ে কাটো 18, 18 দিয়ে কাটলে 9। রেট অফ ইন্টারেস্ট কত আসছে আমাদের? 9% আসছে। আমরা এটা সিম্পলি এসআই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100 ধরে করতে পারি, কিংবা আমি যেটা পার্সোনালি আমার পছন্দ লাগে সেটা হচ্ছে, আমাদের দেখে নাও যে 522 টাকা আছে, 162 টাকা সুদ পেয়েছে। আগে 162 টাকা 360 টাকার কত পার্সেন্ট বার করে নেবো। এইটার অঙ্কের ক্ষেত্রে মনে হবে যে একই ক্যালকুলেশন, কিন্তু অনেক জায়গায় এটা আমাদের অনেক টাইম সেভ করে দেয়। যে আমরা 162 টাকা 360 টাকার কত পার্সেন্ট দেখে নেব। 2 দিয়ে কাটলাম 5, 2 দিয়ে কাটলাম হচ্ছে 18, 18 দিয়ে কাটলাম 9। তার মানে টোটাল আমাদের 5 ইন্টু 9% আসছে টোটাল সুদ। মানে 162 টাকা 360 টাকার 45%। এবার দেখো বলা হয়েছে 5 বছরে, এটা তো 5 বছরের সুদ দিচ্ছে 45%, তাহলে 1 বছরে কত হবে? বাই 5, অর্থাৎ 9% আমাদের সুদ দেবে। বুঝতে পেরেছি? একই কনসেপ্ট, শুধু এখানে পার্সেন্টেজের অ্যাপ্লিকেশনটাতে আমরা জোর দিচ্ছি। এটা অনেক জায়গায় আমরা জাস্ট পার্সেন্টেজ নিয়ে যখন খেলা করতে হয় তখন আমাদের খুব সহজে হয়ে যায়। পরের অঙ্কটা দেখব। রেশিও অফ টু নাম্বারস ইজ 4:5 and their LCM is 100, determine their sum। তাহলে দুটো সংখ্যা আছে 4:5, তাহলে ওই সংখ্যা দুটো রেশিও ধরো, একটা হচ্ছে 4x, সংখ্যা দুটো ধরে নাও, একটা 4x একটা 5x।
ওদের এলসিএম কি হবে 4 ইন্টু 5 ইন্টু এক্স, তাহলে এটা আসছে এলসিএম। তো আমাদের সেটা সমান দেওয়া আছে কোশ্চেনে 100, তাহলে 4 5 20, 5 20 100, তাহলে এক্স এর ভ্যালু কত আসছে 5 আসছে। আমাদের কি বলেছে যে ওদের সাম কত 4x প্লাস 5x 9x, সাম কত হবে 9x বা 9 ইন্টু 5, তাহলে হচ্ছে 45 আসছে ওদের সাম। পরের কোশ্চেনটা দেখবো। এখানে আচ্ছা, এখানে ইয়েলো মার্কিংটা বলে দিই, এই কোশ্চেনটাতে বাংলাটাতে ভুল আছে, অ্যাজ ইট ইজ যেটা তোমাদের পরীক্ষায় ছিল আমি সেটাই তুলেছি এখানে, তো এখানে এটা ভুল ছিল। কোশ্চেনটা পড়ে নি। দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটেড ইয়ারলি, মানে চক্রবৃদ্ধি সুদ প্রতি বছর ক্যালকুলেট করা হচ্ছে অন এ সার্টেন সাম অফ মানি ফর দ্য সেকেন্ড ইয়ার ইজ 800, মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকার যদি আমি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করি তাহলে দ্বিতীয় বছরে এটা আসছে 800 টাকা, অ্যান্ড ফর দ্য থার্ড ইয়ার ইজ 864, এবং 3 নাম্বার বছরে আসছে 864 টাকা। রেট অফ ইন্টারেস্ট উইল বি, এখানে সুদের হার কি আসবে জানতে চেয়েছে। তাহলে আমাদের দেখো সহজভাবে হয়ে যাবে। আগে একটা কনসেপ্ট বুঝে নিই, তার আগে আগে কারেকশনটা বুঝে নিই। এখানে দেখো কি বলা হয়েছে চক্রবৃদ্ধি হারে কিছু টাকা 2 বছরে 800 টাকা এবং 3 বছরে 864 টাকা হলে সুদের হার কত। এই যে কোশ্চেনটার মানে আসছে 2 বছরে 800 টাকা, অর্থাৎ এটা সুদ আসল মানে আসছে দেখো, আর 3 বছরে এটাও সুদ আসল মানে আসছে, কিন্তু অ্যাকচুয়াল কোশ্চেন এটা নয়। অ্যাকচুয়াল কোশ্চেনটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকার দ্বিতীয় বছরের সুদ অনলি ফর দ্য সেকেন্ড ইয়ার, দ্বিতীয় বছরের সুদ 800 টাকা এবং তৃতীয় বছরের সুদ 864 টাকা, শুধুমাত্র 3 নাম্বার বছরের সুদ 864 টাকা হলে সুদের হার কত। ঠিক আছে, সরি। তাহলে আমাদের দেখবো আর কনসেপ্টটা বুঝে নিই। ধরো তোমার কাছে 100 টাকা আছে, যদি বলা হয় 10% হারে তুমি খাটাচ্ছ, কনসেপ্টটা বুঝে নিই, কনসেপ্টটা বুঝতে খুব ভালো লাগবে দেখবে। তাহলে প্রতি বছর 10 টাকা করে সুদ দেবে, কিন্তু কম, এটা তো আমাদের এসআই, এত দূর অবধি সিম্পল ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের কোথা থেকে শুরু হয়, যখন আমরা সুদের সুদ নেওয়া শুরু করি তখন হয় কম্পাউন্ড, আর যখন সুদের সুদ নিই না তখন এসআই। তাহলে এই যে 10 টাকাটা আছে প্রথম বছরের শেষে যে সুদটা পেলাম ওটা দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরে সুদ নেবেও, তাহলে 1 টাকা 1 টাকা করে সুদ নিল। এই 1 টাকাটার উপর আবার আমরা সুদ নেব 10% হারে 0.1, আর এই যে দ্বিতীয় বছরের টাকাটা ছিল তার তো আমরা সুদ নেব 1 টাকা। তারপরে কম্পাউন্ডে আমাদের কি বলা হচ্ছে, কম্পাউন্ডে আমাদের সুদেরও সুদ নিই, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ডের কনসেপ্ট যে সুদেরও সুদ। তাহলে আমাদের প্রত্যেক বছরে দেখো এই যে 10 টাকাটা পেয়েছিলাম এই 10 টাকাটার সুদ আমরা নিয়েছিলাম এইখানে, আর যদি বলো এই 21 টাকাটা, দেখো এই 21 টাকাটা দ্বিতীয় বছরেও আছে, কিন্তু এই যে এক্সেস এই টাকাটা আসছে না, এক্সেস এই টাকাটা হচ্ছে প্রথম বছরের সুদ। এই যে এই টাকাটা এক্সেস, এই টাকাটা কার, এই 11 টাকার সুদ। ওই 11 টাকা 3 নম্বর বছরের কাছেও থাকবে, কিন্তু ওইটা দ্বিতীয় বছরের টাকাটা সুদ হিসাবে আসবে। কারণ আমাদের অ্যাকচুয়ালি এই যে 800 টাকা আছে প্রথম বছরের সুদ, আর দ্বিতীয় বছরে 800 প্লাস এই যে 64 টাকাটা, তাহলে এই দ্বিতীয় বছরে 800 টাকাটার উপর 64 টাকা হচ্ছে সুদ। কম্পাউন্ড মানে কি সুদের সুদ, কারণ আমাদের সুদের হার জানতে চেয়েছি, অর্থাৎ 64 টাকা সুদ পাচ্ছ তুমি এক বছরে কত টাকার উপর, 800 টাকার উপর। ব্যাস এইটাই হয়েছে আমাদের কোশ্চেন। তাহলে 8 8 64, তাহলে আমাদের সুদের হার কত আসছে 8% আসছে। বুঝতে পেরেছি, খুব ভালো একটা অঙ্ক, জাস্ট কনসেপ্টের উপর ডিপেন্ড করছে। আমাদের দ্বিতীয় বছরের সুদ বলা হয়েছে 800 টাকা, তৃতীয় বছরের সুদ 864 টাকা। তো দ্বিতীয় বছরে 800 টাকাটা তৃতীয় বছরের কাছে থাকবেই অ্যাজ ইট ইজ, কিন্তু এক্সেস যে এই 64 টাকাটা, এই 64 টাকাটা হচ্ছে সুদের সুদ, অর্থাৎ 800 টাকার উপর সুদ পেয়েছি। তাহলে ব্যাস 64 টাকাটা 800 টাকার কত পার্সেন্ট বার করবো, তাহলে সুদ বলে দিতে পারবো। পরের অঙ্কটা আসবো। At what rate will interest on 900 in 4 years be equal to interest on 720 in 6 year 5% per annum? বলা হয়েছে 900 টাকার উপর 4 বছরে কোন সুদের হারে সমপরিমাণ সুদ পাবো। কার সঙ্গে সমপরিমাণ, 720 টাকার উপর 6 বছরে 5%। তো আমি ধরে নিচ্ছি 900 টাকার উপর 4 বছরে x% হারে, SI is equal to PRT by 100, 720 টাকার উপর আমাদের 6 বছরে 5% হারে
সুদ পাবো সেই সুদ দুটো সমান কোশ্চেনে বলা ছিল, সমান হলো আমাদের 18 দিয়ে কাটো, 5 18 90, 4 18 72, এই 5 দিয়ে 5 কেটে যাচ্ছে, 4 দিয়ে 4 কেটে যাচ্ছে, তাহলে দেখো পড়ে থাকছে আমাদের x ইকুয়াল টু 5, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কত আসছে আমাদের 5 আসছে। একদম সহজ অঙ্ক। আরেকবার বলে দিচ্ছি, শতকরা কত হারে 900 টাকার 4 বছরের সুদ 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সঙ্গে সমান হবে। কারণ আমাদের x% হারে 900 টাকা 4 বছরে যা সুদ হবে আর 5% হারে 720 টাকা 6 বছরে যা সুদ হবে, দুটো ইকুয়াল হবে। A person weighs 80 kg by morning. A person weighs 80 kg by morning walk at the beginning of each year. He decreases 5% weight. এক ব্যক্তির ওজন 80 কেজি আছে, এবার বলা হয়েছে ও মর্নিং ওয়াক করে, প্রত্যেক বছর সে নিজের ওজন 5% করে কমিয়ে নেয়, তাহলে 3 বছর পরে তার ওজন কত আসবে। এটা হচ্ছে দেখবে কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যাপ্লিকেশনের এক ধরনের অঙ্ক, যে তোমার এই পপুলেশনের যে যা ছিল ওটাও তাই, তারপর তোমার এই মানে এই ধরনের অঙ্কগুলো সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যাপ্লিকেশন বলতে পারো। কম্পাউন্ড ইন্টারেস্ট যা যে বাড়ে ওখানে 5% করে বাড়ছে, ওই কনসেপ্ট এখানে কমছে, এটা আর কিচ্ছু না। সেটা তুমি কম্পাউন্ডের হিসাবে করতে পারো বা পার্সেন্টেজের হিসেবেও করতে পারো। দেখো 80 কেজি ওজন আছে, প্রত্যেক বছর 5% করে কমবে, তাহলে 5% করে যদি কমে তাহলে প্রথম বছর কত হবে 95%, দ্বিতীয় বছরেও আবার 5% কমবে এই টোটাল ওজনের, তাহলে সেবারও আবার 95% হবে। তারপরের বছর আবারও এই টোটাল ওজনের 5% কমবে, তার মানে আবারও 95% হবে। তাহলে আমাদের এ আসছে, তাহলে তোমাকে এই জিনিসটা ক্যালকুলেট করতে হবে, আর কিছু না। তাহলে আমরা একটা জিরো কাটছি, প্রথমে 4 দিয়ে কাটলাম 2, 4 দিয়ে কাটলাম 25, আবার 2 দিয়ে কাটলাম, তাহলে এখানে আসছে আমাদের 5, এটা আসলো আমাদের। এবার 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে কাটলে 19, আবার 5 দিয়ে কাটো 19, আবার 5 দিয়ে কাটো 19, মানে আমাদের আসছে 19 ইন্টু 19 ইন্টু 19 বাই 100। এবার তোমার যদি 19-এর কিউব মনে থাকে তাহলে তুমি আরামসে মার্ক করে দিতে পারবে, অনেকেই মুখস্থ করে কম্পাউন্ডের ক্ষেত্রে যেহেতু লাগে। যদি মনে না থাকে তাহলেও সহজ, ইউনিট ডিজিট দিয়ে দেখবো। সবার একক স্থানীয় অঙ্ক গুণ করো, 9 9 81, 1 থাকলো, ওই 1-এর সঙ্গে 9 গুণ করলে 9 আসবে। তার মানে আমাদের অ্যান্সার কি আসবে আমরা জানি না, কিন্তু আমাদের লাস্টে 9 আসবে ইউনিট ডিজিট এবং নিচে 100 আছে, মানে আমাদের এইরকম আসবে যে দশমিক আসবে, কি সংখ্যা আমরা আগে জানি না, দশমিক আসবে, তারপর একটা সংখ্যা আসবে, তারপর আমাদের 1 আসবে। এটা কার কাছে আছে দেখে নাও, সরি 9 9 81, 9 কে 9 9 9 আসবে। তাহলে এখানে ডিরেক্ট 68 দেওয়া আছে, এটা অ্যান্সার 9, এখানে 68.75, এটা অ্যান্সার 9, এটা 68.59, এটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা। পরেরটা দেখে নিই, এখানে আবার 0 আছে, তার মানে এটা নয়, তার মানে আমাদের অপশন সি হচ্ছে অ্যান্সার। পরেরটা দেখে নেব, সিম্পলেস্ট ভ্যালু অফ দিস, এটার সব থেকে সহজ ভ্যালু জানতে চেয়েছে। একদম সহজ, এখানে 25 আছে, এখানেও 25 আছে, এখানে 5 আছে, সবকে আমরা 5-এ কনভার্ট করব। দেখো তোমার কাছে যদি 0.5 আছে, তুমি যদি এর স্কোয়ার নাও তাহলে কি হবে 0.25, বা আমরা 0.25 কে আমরা কি বলতে পারি 0.5 তার স্কোয়ার। আর এইখানে এটা 0.25 আসে, তার মানে ওটা অ্যাকচুয়ালি কি আছে আমাদের 0.5 তার স্কোয়ার, আবারও ব্র্যাকেটের বাইরে আবারও স্কোয়ার আছে, কারণ এই 0.25 মানে হচ্ছে 0.5 তার স্কোয়ার, এটা আসলো। এবার এই পাওয়ারে হাফ থাকা, যে আমাদের এ টু দি পাওয়ার পাওয়ারে হাফ আছে, এটার মানে কি, এটার মানে রুট ওভার হাফে রুটের পাওয়ার 2, পাওয়ারে হাফ থাকা মানে হচ্ছে রুট হচ্ছে, তাহলে 0.25 এর যদি রুট হয় তাহলে এখানে কি আসবে, এখানে প্লাস সিম্বল আসবে, তাহলে এখানে 0.25 এর রুট হচ্ছে, তার মানে এটা কি হবে, এটা হবে 0.5, মানে রুট ওভার হাফ, দাঁড়াও এটা পুরোটাই লিখে দিই, তাহলে রুট ওভার হাফ 0.25, তারপর কি আছে, তারপর 0.5 তার কিউব আছে, এটা সলিউশন করব, তাহলে এটা 0.5 টু দি পাওয়ার 4 প্লাস এখান থেকে আসবে কি 0.5 ইন্টু 0.5 তার কিউব। দেখো এখানে 0.5 তার পাওয়ারে 1 আছে, এখানে 3 আছে, গুণ হলে পাওয়ার কি হয়ে যায়, গুণ হলে পাওয়ার যোগ হয়, তার মানে এখানেও 0.5 তার পাওয়ারে 4 আছে, এখানেও 0.5 তার পাওয়ারে 4 আছে, অর্থাৎ 0.5 পাওয়ারে 4 প্লাস
0.5 তার পাওয়ারে 4, তাহলে আমাদের কি আসছে 2 ইন্টু 0.5 তার পাওয়ারে 4, এটাই আসছে, আর কিছু না। তাহলে 2 ইন্টু, এখানে আমাদের একটু জায়গার শর্টেজ হচ্ছে, লেখাগুলো একটু মোটা মোটা, তাহলে আমাদের কি আসছে 2 ইন্টু 0.5 পাওয়ারে 4, এটা আছে। স্কোয়ার করলে কি হবে 0.25, তারও স্কোয়ার করতে হচ্ছে, তাহলে 25 কত হয় 625 আসবে। কিন্তু দশমিকের পর একটা সংখ্যা আছে আর পাওয়ারে 4 আছে, তার মানে চারটের পর দশমিক আসবে, একটা দুটো তিনটে চারটে, তার মানে 0.625 আসবে আমাদের অ্যান্সার, ইন্টু 2। তাহলে এটাকে আবার গুণ করো, চারটে সংখ্যা আসবে দশমিকের পর, 0.625, তাহলে আমাদের এটাকে গুণ করো, তাহলে আসছে 1250। দশমিকের পর চারটে সংখ্যা, একটা দুটো তিনটে চারটে, তাহলে দশমিকের পর চারটে সংখ্যা, তার মানে 0.125 এই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অঙ্কটা কিছু না, এখানে আমি এত লিখেছি তাই ডিটেলস বোঝানোর জন্য, এই অঙ্কটাই তুমি সিম্পলি করে নেবে, আরামসে করতে পারবে। এটা 0.25 স্কোয়ার মানে 0.5 তার টু দি পাওয়ার 4, এখানে হাফ আছে মানে হচ্ছে এটা 0.5 আর 0.3, মানে তুমি ডাইরেক্ট কনক্লুশন আসতে পারো, এই লাইনটা তুমি ডাইরেক্ট মুখে বলতে পারো কি যে এটা 0.5 টু দি পাওয়ার 4 প্লাস এখানে 0.5 আসছে, এখানে 0.5 এর কিউব মানে 0.5 টু দি 2 ইন্টু 0.5 টু দি পাওয়ার 4, এটা ক্যালকুলেট তুমি ডাইরেক্ট এটা কনক্লুশন আসতে পারো। এখানে তো এগুলো বোঝাইছি। পরেরটা আসবো, পরেরটা আমাদের বলেছে কি দেখবো, বলা আছে it has to pay 225 as bill when 9 bulbs are used for 30 days using them for 4 hours per day। বলা হয়েছে 225 টাকা বিল আসে, 9টা বাল্বকে আমরা ইউজ করি 30 দিনের জন্য, প্রত্যেক দিন 4 ঘন্টা করে। বলা হয়েছে ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ, কতদিন দিন সংখ্যা বার করো যেখানে আমরা কি করব 5টা বাল্ব জ্বালাবো, 6 ঘন্টা প্রতিদিন এবং 375 টাকা বিল আসবে। আমাদের এখানে কিচ্ছু না, আমরা M1D1 H1 by W1 equal to M2D2 H2 by W2, এই যে জিনিসটা করে এসছি ওই জিনিসটাই হচ্ছে, আমরা এম মানে কি জানি ম্যান অথবা মেশিন, ডে আওয়ার, ডাব্লিউ মানে কি হয় ওয়ার্ক অথবা ওয়েজ। তাহলে দেখো এখানে আমাদের যে টাকাটা কি আসবে নিচে আসবে 225, বলা হয়েছে 225 টাকা বিল আসছে, 9টা বাল্ব আমি কি করছি 30 দিন ধরে জ্বালাচ্ছি, প্রত্যেক দিন 4 ঘন্টা করে। দিয়ে বলা হয়েছে ওখানে আমি 5টা বাল্ব জ্বালাচ্ছি x দিন ধরে, প্রত্যেক দিন 6 ঘন্টা করে, এবং বিল আমার কত আসবে 375 টাকা। এটাই আমাদের কোশ্চেনে দেওয়া আছে। 25 দিয়ে কাটো, 9 25 225, আর এখানে কত আসছে আমাদের 12 25 300, আরো তিনটে মানে হচ্ছে 12 আর 3 15, 5 দিয়ে কাটো 3 দিয়ে কাটো 2 আসছে, এখানে 9 9 কাটাকাটি চলে যাচ্ছে, এই 2 দিয়ে কাটো তাহলে 2, তাহলে এক্স এর ভ্যালু কত আসছে 30 দুগুণ 60, তাহলে আমাদের আসছে কত 60 দিন ব্যবহার করতে হবে, কোথায় এই তো 60 দিন। পরের কোশ্চেনটাতে আসবো, a train 280 meter long is moving at 60 km per hour, the time in second taken by train to cross a platform of 220 meter long। বলা আছে একটা 280 মিটার লম্বা ট্রেন আছে যার স্পিড দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার, বলা হয়েছে কতক্ষণ সময় নেবে একটা 220 মিটার প্ল্যাটফর্মকে ক্রস করতে। আমরা কি জানি একটা ট্রেন যখন অন্য কোনো একটা জিনিসকে ক্রস করে যার লেন্থ আছে, সেটা অন্য ট্রেন হতে পারে, প্ল্যাটফর্ম হতে পারে, ব্রিজ হতে পারে, তাহলে কি লেন্থ ক্রস করে নিজের লেন্থ প্লাস ওই যে অবজেক্টটা ক্রস করছে সেই দুটো লেন্থ ক্রস করে। তাহলে আমাদের এখানে 280 প্লাস 220, আমাদের ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, তাহলে 280 প্লাস 220 মানে হচ্ছে আমাদের 500, স্পিড কত দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার, এটা মিটারে আছে, টাইমটা সেকেন্ডে জানতে চেয়েছে, তাহলে কিলোমিটার পার আওয়ারকে সেকেন্ড পার মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, 5/18 দিয়ে গুণ হবে 3। এবার আমরা দেখব কি হচ্ছে, 5 দিয়ে কাটলাম, তাহলে এখানে 10 আসছে, এখানে আসছে 3, তাহলে টি এর ভ্যালু কত আসছে 3 ইন্টু 10 30 সেকেন্ড, তাহলে 30 সেকেন্ড সময় নেবে একটা 220 মিটার লম্বা প্ল্যাটফর্মকে ক্রস করতে। এটা সহজ ছিল একদম।
এই অঙ্কটা অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, কিন্তু একবার দেখে নিলে আর কোনোদিনই ভুল হবে না। মানে জাস্ট প্রথমবারই তোমার জানার আছে, তারপর কোনোদিন এটা নিয়ে আর ভাবার দরকার নয়। ওটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড লোয়েস্ট নাম্বার ফর্মড আউট অফ দ্য 4 ডিজিটস 8907। বলা যায় সব থেকে বড় সংখ্যা তোমার কাছে 8, 9, 0, 7 এই চারটে সংখ্যা আছে। এখান থেকে বলা আছে এই সংখ্যাগুলো নিয়ে তুমি সব থেকে বড় এবং সব থেকে ছোট দুটো সংখ্যা নাও এবং তাদের ডিফারেন্স নাও। দেখো এখানে সব থেকে বড় সংখ্যা তো আমরা জানি, বড় থেকে ছোট সাজালে হয়ে যায় 9870। এটা সব থেকে বড় সংখ্যা। এবার ছোট সংখ্যা ছোট থেকে বড় সাজাতে হয়, এটাই নিয়ম। কিন্তু তুমি যদি ভাবো যে 0, তারপরে 7, 8, 9 যদি সাজাবো তাহলে ভুল হয়ে যাবে। ও 0 যদি তুমি শুরুতে বসাও, কোনো সংখ্যার শুরুতেই যদি 0 বসাও, এটা 0789, তার মানে এই সংখ্যাটা আর কিছুই না, 789 হয়ে যাচ্ছে। তাহলে এটা তো 4 ডিজিটের সংখ্যা আসলো না, তার মানে তোমার এটা রং হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? 0 কোনোদিনই সংখ্যার শুরুতে আসতে পারে না, তাহলে সেটার কোনো ভ্যালু দেয় না। তাহলে আমাদের এইখানে যেটা করণীয়, সেকেন্ড হাইস্টটাকে আগে বসাতে হবে, যেহেতু ওটা 0 ছিল। এবার এদের ডিফারেন্স তোমাকে নিতে হবে। ব্যাস, তাহলে এখান থেকে 1 আসছে, 17 থেকে 9 বাদ দিলে আসছে আমাদের 9, সরি 9 না 8, থাকলো 1, 7, আর আসছে 2। 27, 81, 27, 81 এইখানে আসে অপশন। দেখতে পেয়েছি? আমাদের এখানে একবারই বোঝার বিষয় যে আমাদের যে 0789 এই নাম্বারটা কখনোই ফরমেশন হয় না। এটা 4 ডিজিটের সংখ্যা নয়, নাম্বার ফরমেশন হয় কিন্তু এটা তোমার 4 ডিজিটের সংখ্যা নয়, এটা অ্যাকচুয়ালি 789 আসছে, এই হচ্ছে ডিজিট। তোমার করণীয় হচ্ছে সেকেন্ড হাইস্টটাকে বসিয়ে নেওয়া, তারপরে 0 থেকে শুরু করো, 089। এটা হলো তোমার 4 ডিজিটের সংখ্যা। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো। ডিউ টু রোটেন ফিশ, এ ফিশ ট্রেডার ফোর্সেস টু সেল ইন 10% লস। বলা হয়েছে যে এক মাছ বিক্রেতা মাছ বিক্রি করতে গেছিল, দিয়ে রোটেন মানে পচে গেছে, তো এখানে 10% লসে সেল করতে হলো। ইফ দ্য পারচেস ভ্যালু 250, ফাইন্ড দ্য সেলিং প্রাইস। তো একদমই সোজা, সেলিং প্রাইস জানতে চেয়েছে, 250 টাকা আছে, 10% যদি লসে সেল করে তাহলে সোজা হিসাব 90% হবে, তাই না? তাহলে 9 ইন্টু 25 এটা আমাদের আসছে 9 ইন্টু 25, তাহলে আমাদের কত আসছে? 225। আর কিছু না। দ্য সিম্পলেস্ট ভ্যালু অফ, এটা সিম্পলেস্ট ভ্যালু জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব। প্রথমে উপরটা করে নিই, তারপর নিচেরটা করে নিই, দুটো ইন্ডিভিজুয়াল করে রেশিও করে নেবো। প্রথমে আসছে 1 প্লাস 2/3 ডিভাইড 3/4 অফ 2/3। আমরা কি জানি? বদমাস রুলটা আমাদের প্রথমে জানতে হবে। বদমাস মানে হচ্ছে বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। তাহলে আমাদের ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন এই কটা জিনিস আছে। তাহলে আমাদের এখানে তো ব্র্যাকেটের কোনো গল্প নেই, ও আছে, তার মানে অফের কাজটা আগে হবে, তারপরে অন্য কিছু হবে আমাদের। ঠিক আছে, তারপর ডিভিশন। তাহলে আগে আমাদের এই কাজটা করতে হবে, তারপরে অন্য কিছুর দিকে তাকাবো। তাহলে এটা অফ মানে মাল্টিপ্লাই আছে, 3 3 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 1 এর 2 আসছে। তাহলে 1 প্লাস 2 এর 3 ডিভাইড 1 এর 2 আসে। এটা ডিভাইড থাকলে কি হবে? উল্টে যাবে, কারণ 2 ওপরে চলে আসবে, মানে এইখানে 2 চলে আসবে। তাহলে আমাদের আসলো 1 প্লাস 4/3, অর্থাৎ 3 একে 3, 4, 7/3। এইটা আসলো প্রথমটা থেকে আসছে। এবার নিচেরটা দেখব, 2 মাইনাস 3/4 অফ 2/3 ডিভিশন 2/3। তাহলে আমাদের আবারও অফের কাজ আগে করে নিতে হবে। 3 3 কেটে যাচ্ছে, এখানে 2 আসছে। তাহলে 2 মাইনাস 1/2, এখানে ডিভিশন আছে, তার মানে কি হবে? এটা উল্টে যাবে, ইন্টু 3/2। তাহলে আমাদের আসছে এখানে 2 মাইনাস 3/4। তাহলে কত আসছে? 4 2 8 মাইনাস 3, 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5। বাই কত আসছে? নিচে কত আসছে আমাদের? নিচে আসছে 4। তাহলে দেখো আমাদের কি আসলো,
5/4, তাহলে আমাদের অ্যান্সার তো ম্যাচ করছে না। ও ম্যাচ করবে, সরি সরি, আমি ভেবেছি ডাইরেক্ট ম্যাচ করবে, ডাইরেক্ট ম্যাচ করছে না। ঠিক আছে, তাহলে আমাদের দেখো কি আসলো। আমাদের প্রথমে আসছে 7/3, ওপরে আসছে 7/3, আর নিচে কত আসছে? নিচে আসছে 5/4। তাহলে আমরা কি জানি, এরকম কেসে দূরের সঙ্গে দূরের গুণ হয়, কাছের সঙ্গে কাছের গুণ হয়। তাহলে 4x7 কত হচ্ছে 28, আর 3x5 কত হচ্ছে 15। তাহলে 28/15 আসছে। তাহলে 28/15 দেখো, এইটা অ্যান্সার। 15কে 15, 13 থাকলো। তাহলে 1×13/15 এটা অ্যান্সার। 2 তো কখনোই নয়, এটাও নয়, এটাও নয়। তাহলে আমাদের এটা আসছে। আমাদের এখানে এই বদমাস রুলটা জানলে আর কিছু নেই, এটা একদম সোজা ছিল। পরেরটা দেখবো, খুব ভালো একটা অঙ্ক। ভালো অঙ্ক মানে কি, এই অঙ্কটা বলতে পারো বহু পরীক্ষায় বহুবার আসে, খুব সহজভাবে ভাবতে হবে অঙ্কটা। কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 2 years ইজ 410। 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 410 টাকা। সিম্পল ইন্টারেস্ট ফর দ্য সেম পিরিয়ড, মানে 2 বছরে সিম্পল ইন্টারেস্ট 200 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর কত দেবে? 200 টাকা করে দেবে। মানে সরি, সিম্পল ইন্টারেস্ট সেম পিরিয়ড 400 টাকা দেওয়া আছে, তার মানে প্রত্যেক বছর সিম্পল ইন্টারেস্ট সমান হয়, তার মানে 200 টাকা করে দেবে। কম্পাউন্ডও, কম্পাউন্ড ওই সিম্পলের মতোই, কিন্তু একটা টার্ম এক্সট্রা থাকে, যে সুদের সুদ। দেখো 200 200 400 আর 10 টাকা। একটু আগে একটা অঙ্ক করলাম না, কোথায় করলাম আমরা? দাঁড়াও, ওই অঙ্কটা আমি খুঁজে দিই একবার। এই যে এই অঙ্কটা করলাম, যে আমরা কি দেখছিলাম, 2 বছরের যে টোটাল মূলধন ছিল সেই টাকাটার আমাদের সুদ হচ্ছে এই টাকাটা। ঠিক এইখানেও তাই, 2 বছর টোটাল মূলধন না, এখানে 2 বছরের যে টোটাল আমাদের ইয়ে ছিল, সুদ ছিল, তার সুদ হচ্ছে এই টাকাটা। তাহলে এইখানেও আমরা, সেটাই হচ্ছে ঘটনা, যে আমাদের 200 টাকা করে সুদ পাচ্ছি, কিন্তু এই যে এক্সট্রা 10 টাকা পাচ্ছি, এই যে 400 টাকার বাইরে 10 টাকা পাচ্ছি, এই 10 টাকাটা প্রথম বছরের সুদের সুদ। এটাই তো কম্পাউন্ডের নিয়ম, সুদের সুদ। তার মানে 10 টাকা সুদ পাচ্ছ তুমি কত টাকার উপর? 200 টাকার উপর। তাহলে সুদের হার কত জানতে চেয়েছে। তাহলে আমাদের কি হবে? 5%। একদম সহজ। এই অঙ্কটা বহু পরীক্ষায় আসে, বারবার আসে, এটা একবার ভালো করে আরেকবার দেখে নিই। 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বলা আছে 410 টাকা, বলা হয়েছে সেম পিরিয়ডে সিম্পল ইন্টারেস্ট 400 টাকা বলা আছে। এই অঙ্কটা একটু টুইক করে দেওয়া থাকে, টুইস্ট করা থাকে অঙ্কটার মধ্যে। কিরকম টুইস্ট করা থাকে, যে বলা হবে সেম পিরিয়ড না, এখানে বললো 3 year সিম্পল ইন্টারেস্ট, এরকম ভাবে অনেক সময় দেওয়া থাকে 600 টাকা। তো 3 বছরে যদি 600 টাকা হয়, তাহলে প্রত্যেক বছর 200 টাকা করে হবে। একটু পরিষ্কার করে নিচে আরেকটা যা লিখে দিই, যে সরল সুদ 3 year জন্য বলা হবে 600 টাকা, এটা একটা কোশ্চেন থাকে। তাহলে 1 year জন্য কত হবে? 200 টাকা করে। তাহলে প্রতি বছর 200 টাকা করে আমাদের সুদ আসে। তো বলা হচ্ছে দ্বিতীয় বছর, 2 বছরের মোট কম্পাউন্ড ইন্টারেস্ট 410 টাকা, কারণ 200 200 400, আর এক্সট্রা যে টাকাটা আছে ওটা প্রথম বছরের সুদ। বুঝতে পারলাম? তাহলে এই যে এক্সট্রা টাকার 10 টাকা ছিল, ওটা প্রথম বছরে যে সুদ ছিল, সেই সুদের সুদ, কম্পাউন্ড মানে। কারণ এই 10 টাকা 200 টাকার কত পার্সেন্ট বার করলে বেরিয়ে যাবে। আর কিচ্ছু নেই অঙ্কটায়। পরেরটা আসবে। ইন স্টিল ওয়াটার দ্য অ্যাকচুয়াল স্পিড অফ বোট ইজ 10 কিলোমিটার/আওয়ার। বোটের অ্যাকচুয়াল স্পিড 10 কিলোমিটার/আওয়ার। স্পিড অফ রিভার কারেন্ট, মানে কারেন্টের স্রোতের গতিবেগ বলা হয়েছে 4 কিলোমিটার/আওয়ার। হোয়াট টাইম উইল ইট টেক টু কভার এ ডিস্টেন্স অফ 30 কিলোমিটার। বলা হয়েছে এটা কত সময় নেবে 30 কিলোমিটার ক্রস করার জন্য। তাহলে আমাদের এখানে দেখবো ভালো করে, যে আমাদের 30 কিলোমিটার যাচ্ছে কোন দিয়ে, সরি, আগে পুরো ফর্মুলাটাই দিই। ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। আমাদের এগেনস্ট দ্য কারেন্ট, স্রোতের বিপরীতে গেলে কি হয়? অনুকূলে গেলে কি হয়? যোগ হয়। বিপরীতে গেলে কি হয়? বিয়োগ হয়। তাহলে ডিস্টেন্স বলা হয়েছে 30 কিলোমিটার, আর স্পিড কি হবে? বিপরীতে আছে, তার মানে বিয়োগ হবে। 10 আছে আর ওদিকে 4 আছে, 10 - 4। টাইম দেওয়া আছে, আর টাইম কত আসছে? 30/6, তার মানে 5 ঘন্টা সময় লাগছে। আমি প্রথমে যেটা বলছিলাম ওটা কিছুই না, ওটা ডাইরেক্ট 30 বাই, মানে ডাইরেক্ট টি ইকুয়াল টু ডিস্টেন্স বাই এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এভাবে, তো একই বিষয়। ঠিক আছে, 10 - 4। এ সার্টেন ওয়ার্ক ক্যান বি ডান বাই এ অ্যান্ড বি ইন 6 days। বলা হয়েছে এ এবং বি একটা কাজ 6 দিনে করুক। বলা হয়েছে বি এবং সি ওই একই কাজ 12 দিনে করে, তাকেও করতে দিলাম। বি এবং সি বলা হচ্ছে ওই কাজটা 12 দিনে করে। ইফ সি অ্যালোন ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 36 days। সি এককভাবে ওই কাজটা 36 দিনে করে, তাহলে সি এককভাবে ওই কাজটা 36 দিনে করছে। বলা হচ্ছে হাউ লং উইল ইট টেক টু ফিনিশ দ্য ওয়ার্ক
বাই ওয়ার্কিং এ বি সি টুগেদার, এ বি সি তিনজন মিলে একসঙ্গে কাজ করবে। তাহলে আমাদের এখানে এ বি সি এর মোট এফিসিয়েন্সি যদি বার করতে পারি তাহলে আমরা আরামসে করে ফেলতে পারবো। তাহলে দেখো আমাদের টোটাল ওয়ার্ক হয় কি হয়, এলসিএম হয় সময়ের এলসিএম। এলসিএম কেন নিই এই কোশ্চেনটা যদি আমাদের ভাবতে যাও, এলসিএম কেন নিই, এলসিএম এই কারণে নিই যেহেতু আমরা টাইম ইনটু এফিসিয়েন্সি ইকুয়াল টু আমরা টোটাল ওয়ার্ক বলি, তার মানে টাইমটাকে বা এফিসিয়েন্সিটাকে আমরা যদি বলি টোটাল ওয়ার্ক বাই টাইম, বা টাইমটাকে যদি আমরা বলি টোটাল ওয়ার্ক বা এফিসিয়েন্সি, তার মানে অ্যাকচুয়ালি এটা পুরোপুরি ভাগ গেলে আমাদের সুবিধা হয়, অন্য কিছু ধরেও তুমি করতে পারো কিন্তু প্রপার এলসিএম টার্মটা বলা হয় যেহেতু আমাদের ভাগ গেলে সুবিধা হবে, তার মানে এমন একটা ডেটা নেব যাতে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয়, এই জন্য আমরা এলসিএমটা নিই। তাহলে 6, 12 এবং 36-এর এলসিএম কত আসছে, 36। তাহলে দেখো এফিসিয়েন্সি গুলো কত আসছে ওদের, 36কে 6 দিয়ে ভাগ করো 6, তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি পেলাম 6, আর বি আর সি এর মোট এফিসিয়েন্সি কত, 36কে 12 দিয়ে ভাগ করো 3, আর সি এর এফিসিয়েন্সি কত আসছে 1। দেখো বি আর সি এর এফিসিয়েন্সি 3, তাহলে এখান থেকে আমরা বলতে পারি বি এর এফিসিয়েন্সি কত, 3 মাইনাস 1 অর্থাৎ 2। আর এ বি এর এফিসিয়েন্সি দেখো 6 আসছে, তাহলে এ এর এফিসিয়েন্সি আমরা কি বলতে পারি, 6 মাইনাস 2। এ বি এর টোটাল এফিসিয়েন্সি থেকে বি এর এফিসিয়েন্সি বাদ দিয়ে দিলাম 4। টাইম জানতে চেয়েছে কার, এ বি সি সকলের মিলে, তার টোটাল ওয়ার্ক 36 বাই এর এফিসিয়েন্সি কত 4 পেয়েছি, বি এর এফিসিয়েন্সি 2 আর সি এর এফিসিয়েন্সি 1। 4 আর 2 6 আর 3 এই 6 আর 1 7, তাহলে মোট 7। তাহলে 5 পূর্ণ 1-এর 7 হতে হবে অ্যান্সার, 5 পূর্ণ 1-এর 7 36/7 মানে, বুঝতে পারলাম কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, একদম সহজ। পরেরটা দেখব, A trader has retained 20% excess price on a শাড়ি but while selling it gives a 5% discount। একটা ট্রেডার 100 টাকার একটা শাড়ি আছে দিয়ে 20% অতিরিক্ত মার্ক করেছে, ঠিক আছে, তাহলে 20% যদি মার্ক করে তাহলে ওর এমআরপি কত আসবে, 120 টাকা, হয়ে গেছে ওর কাজ করা। এরপর বলা হয়েছে গিভস এ 5% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট দিচ্ছে। 5% ডিসকাউন্ট মানে কি, এই যে টাকাটা আছে 95% ভ্যালু, এই 95% ভ্যালু বার করতে গেলে ক্যালকুলেশন বেশি করতে হবে, তুমি সোজা 5% বার করে নাও, 5 বরং 60, 6 টাকা হয়। যদি এই ক্যালকুলেশনটা মুখে মুখে করতে পারো খুবই ভালো কথা, নইলে তো করে নাও। 5% বার করছি, এই 5 দিয়ে যদি কাটো 20 আসবে, 20 দিয়ে কত আসছে 6, তাহলে 120 টাকা থেকে 6% ডিসকাউন্ট দিচ্ছে, যেহেতু আমাদের বলা হয়েছে 5%-এর ডিসকাউন্ট, তার মানে 114 টাকা আসছে ওর সেলিং প্রাইস। দেখো ওর কস্ট প্রাইস ছিল 100 টাকা, 114 টাকাও সেলিং প্রাইস, তার মানে লাভ কত করছে, 14%-এর লাভ করছে, আর কিচ্ছু নেই অঙ্কটায়। হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট প্রি স্কোয়ার অফ 7265, 7265 এর আগের স্কোয়ার নাম্বারটা কত, এটা আমাদের জানতে চেয়েছে। 7265 আমাদের এই সংখ্যা আছে, তাহলে এখানে আমাদের এটার আগের স্কোয়ার নাম্বারটা জানতে চেয়েছে, তাহলে আমরা বর্গমূল বার করাটা একবার রিভিশন দিয়ে নেব, যারা ভুলে গেছি, এটা তো আমরা মাঝে মধ্যে ভুলতে থাকি। তাহলে আমাদের বর্গমূল বার করার নিয়ম হচ্ছে শেষে ডান দিক থেকে জোড়া নেব, এই ডান দিক থেকে জোড়া নেব, নিলাম, বেশ। এরপরে আমরা দেখব যে প্রথম কত দিয়ে যাচ্ছে, প্রথম 8 দিয়ে যাচ্ছে, 8 8 64, তাহলে আমাদের কাজ কি হবে, 8টা উপরে বসিয়ে দেওয়া, 64টা এখানে এই লেখো, বিয়োগ করো, তাহলে 6 আর 2 8, আর এখানে আসছে কত, একজন নামবে না, ভাগে যেরকম একটা নামতো বর্গমূলে হচ্ছে তুমি জোড়ায় জোড়ায় নিয়েছো, তার মানে জোড়ায় জোড়ায় নামাতে হবে, মানে এরা স্বামী স্ত্রী, কেউ কাউকে ছাড়া কোথাও যাবে না, তাহলে 865 আমরা একসঙ্গে নামালাম। তো তোমরা স্বামী স্ত্রী তো বুঝবে না, তোমরা কাপল বুঝবে, ঠিক আছে। তাহলে দেখো 865 আছে, এর পরবর্তী কাজ হচ্ছে এখানে আমাদের 8-এর ডবল নিতে হবে, এই জিনিসটা প্রত্যেকবার ডবল হতে থাকবে, তাহলে 8-এর ডবল কত আসছে 16। এবার দেখো এখানে 16-তে কি দিয়ে, এই 16-র সঙ্গে এখানে যদি 4 দিই তাহলে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, এই 16-র পরে যদি আমরা 5 দিই তাহলে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের 5 দিয়ে গুণ করলে আমাদের কি আসছে, 5 5 25, 5 16 80, আর 2 82, তো ভালো কথা, 5 দিয়ে দিয়ে দিলাম, তাহলে 5 5 25 থাকলো 2, 5 16 80, আর 2 82, তাহলে দেখো আমাদের কত আসছে, 40 আসছে। তাহলে আমাদের 7265 আমাদের যদি বর্গমূল করি তাহলে আমাদের 40 ভাগশেষ আসছে, তার মানে এই সংখ্যাটার আগের জাস্ট বর্গ সংখ্যাটা জানতে চেয়েছে,
তাহলে আমাদের এখান থেকে 40 বাদ দিয়ে দাও। 40 যদি বাদ দিয়ে দাও তাহলে আমাদের কত আসছে? 7225। 7225, তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। দেখো কি বলা আছে, অ্যাট ফার্স্ট দ্য, সরি এটা আরেকবার তোমাদের পুরোটা বলে দিই। আমাদের বর্গমূল করার প্রসেস হচ্ছে, ডান দিক থেকে প্রথমে জোড়া নেব, তারপরে প্রথমে আমাদের যেটা দিয়ে যাচ্ছে দিয়ে দেবো 8 8 64, তাহলে এই 8টা উপরে চলে আসলো, 64 হলো। এখানে বিয়োগফল নামলো 8। এবার এখানে আমরা একজনকে সিঙ্গেল নামাবো না, পুরো পেয়ারটাকে নামাতে হবে, তাহলে পুরো 65 নামলো। এবার এই 8-এর ডবল আমাদের এখানে 65 আসছে। তাহলে এইখানে যদি আমরা 4 দিই তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 5 দিই 5 দিয়ে গুণ করতে হবে। আমরা 5 চুজ কেন করলাম? কারণ 5 লং 80 কাছাকাছি আসছে ডেটা। তাহলে 5 দিয়ে একবার ট্রাই করে দেখলাম, যদি না হতো তাহলে 4 দিয়ে দেখতাম, যদি বড় হতো এটা। এই ছিল। পরেরটা আসবে, বলা হচ্ছে অ্যাট ফার্স্ট দ্য ইনকাম অফ এ পার্সন ইজ রিডিউসড বাই 50%। বলা হয়েছে শুরুতে এক ব্যক্তির ইনকামটাকে 50% কমানো হলো। দেন হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই 50%। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ অফ হিজ ইনকাম? এই ধরনের অঙ্কগুলো বেশিরভাগ ছেলেপেলে এই একই পার্সেন্টেজ কমলো এবং একই পার্সেন্টেজ বার করলো দিয়ে মাইনাস এ স্কোয়ার বাই 100 এত পার্সেন্ট এইভাবে মুখস্থ করে নেয়। তো এটা কেন আসছে, আগে তার আগে কার জিনিসটা বুঝতে হবে যে আমাদের সাকসেসিভ পার্সেন্টেজের ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এইটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ। তোমার এখানে 50% বাড়লো 50% কমলো, এটাই আসছে। এই জন্য আমাদের দেখো এইখানে এই -50 +50 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই জন্য ডাইরেক্ট মাইনাস এ স্কোয়ার বাই 100 এটা অনেকেই করে রাখে। ঠিক আছে, মুখস্থ করে, তো তোমরা চাইলে মুখস্থই করতে পারো কিংবা বেসিকটা বুঝতে পারো। তাহলে আমাদের এ আসছে, তাহলে আমাদের কত আসছে দেখো, -25 আসছে। তাহলে -25% অর্থাৎ 25%-এর ডিক্রিজ। কিংবা এই জিনিসটায় অনেকে এইভাবে না করে, এখানে তো ডেটা খুব সহজ আছে, ডেটা অনেক সময় সহজ থাকে না, তখন আমাদের অনেকে এইভাবে ভাবে যে এটা এইভাবে ভাবতে পারে যাদের মুখে মুখে করা অভ্যাস আছে, যে একটা ডেটাকে প্রথমে 50% রিডিউস করা হলো, মানে ভ্যালু ছিল 100, 50% রিডিউস করা মানে 50 হলো। তারপর বলা হয়েছে সেই ডেটাটাকে আবার 50% ইনক্রিজ, তাহলে 50-এর 50% মানে কত হবে? 25, তাহলে 50 + 25 মানে 75 টাকা। ইনিশিয়াল ডেটা ছিল 100, ফাইনাল ডেটা আসলো 75, তাহলে ওভারঅল ডিক্রিজ হলো 25%। এভাবে অনেকে করে থাকে। তো আমাদের এইভাবে একটু এক্সপার্ট হলে তুমি করতে পারবে মুখোমুখি ক্যালকুলেশন, চাপ নেওয়ার দরকার নাই, আমরা প্র্যাকটিস করতে করতেই শিখে যাব। In a box, there are 378 coin combining 1 rupee 50 পয়সা and 25 পয়সা। এই কয়েনের অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। ঠিক আছে, তোমাদের আমি কয়েনের দেখি দু একটা রিলস দিয়ে দেবো। কয়েনের দু রকম হয়, ঠিক আছে, একটা টোটাল নাম্বার অফ কয়েন দেওয়া থাকবে যেমন এখানে দেওয়া আছে, আর একটা অঙ্ক হয় টোটাল নাম্বার অফ টোটাল রুপিস দেওয়া থাকবে। তো কয়েনের দুটো রিলস আপলোড করে দেবো তোমাদের, একটা হচ্ছে টোটাল রুপিস দিয়ে আর একটা টোটাল নাম্বার দিয়ে। আপাতত এখন এখানে ফোকাস করি। In a box, there are 378 coins combining 1 rupee, 50 paisa and 25 paisa coins. The ratio of their value, ওদের ভ্যালুর রেশিও দেওয়া আছে। দেখো আমাদের টোটাল কয়েন দেওয়া আছে, টোটাল কয়েনের সংখ্যা বলা হয়েছে 378, 378 পিস কয়েন আছে। কিসের কিসের? আমাদের 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে আর 25 পয়সার কয়েন আছে। যখন আমাদের টোটাল নাম্বার অফ কয়েন দেওয়া থাকবে তখন ওদের ভ্যালুর রেশিও দেওয়া থাকবে, আর যখন আমাদের টোটাল ভ্যালু দেওয়া থাকবে তাহলে ওদের সংখ্যার অনুপাত দেওয়া থাকবে। এই হচ্ছে অঙ্ক দুটোর ডিফারেন্স। হয় আমাদের টোটাল নাম্বার অফ কয়েন দেওয়া থাকবে, ভ্যালু রেশিও দেওয়া থাকবে, নয় টোটাল ভ্যালু দেওয়া থাকবে আর ওদের নাম্বার অর্থাৎ সংখ্যার অনুপাত দেওয়া থাকবে। তো এখানে যে অঙ্কটা আছে এখন সেটাই ফোকাস করি। 1 টাকা 50 পয়সা 25 পয়সা, এবার হচ্ছে ওদের ভ্যালু বলা হয়েছে 13 টাকা, এখানে 11 টাকা এই অনুপাতে আসে, আর এখানে বলা হয়েছে 7 টাকা। তাহলে আমাদের করণীয় এটাই যে আমাদের যদি ভ্যালু রেশিও দেওয়া থাকে তাহলে ওখান থেকে ওদের নাম্বার রেশিওতে আসতে হবে। কেন? কারণ আমাদের টোটাল নাম্বার দেওয়া সেখানে। দেখো টোটাল 13 টাকা ভ্যালু দেয় 1 টাকার কয়েন, তার মানে এখানে টোটাল সংখ্যা কত? 13টাই সংখ্যা, কারণ 1 টাকাতে 1 টাকার কয়েন একটাই লাগে। 50 পয়সার কয়েন এর ভ্যালু হচ্ছে 11 টাকা, তাহলে 50 পয়সা, 1 টাকাতে 50 পয়সার সংখ্যা কত? 2 পিস, তাহলে 11 টাকায় 50 পয়সার সংখ্যা কত হবে? 22 পিস। 1 টাকাতে 25 পয়সার সংখ্যা কত? 4 পিস, এখানে ভ্যালু কত দিয়েছে? 7 টাকা ভ্যালু, তাহলে 4 7 28 পিস, তাহলে 22 28 আমাদের আসছে 50 65 63,
টোটাল 63 ইউনিট সমান আমাদের বলছে 300, মানে চলো এই জায়গাটা দিয়ে দিই। টোটাল 63 ইউনিট সমান আমাদের বলা হচ্ছে 378। 1 ইউনিট সমান আমাদের কত হবে? এখানে হচ্ছে 6, 318, 3 6 6 36। 1 ইউনিট সমান 6। এবার আমরা এই 1 ইউনিট পেলাম, এটা এখানেও কাজ করবে, এখানেও কাজ করবে। শুধু আমাদের দেখার বিষয় কি চেয়েছে। ডিটারমাইন দ্য নাম্বার অফ 25 পয়সা কয়েন। 25 পয়সা কয়েনের সংখ্যা জানতে চেয়েছে। তো সংখ্যার অনুপাত 25 পয়সা কয়েনের সংখ্যার রেশিও পার্ট কত ছিল? 28। তো 1 ইউনিট সমান 6 হলে 28 ইউনিট সমান কত হবে? 6 ইন্টু 28। তাহলে 6 8 48, ইউনিট ডিজিট 8 আসবে। 6 2 12, মানে 120 থেকে বেশি হবে, এটা তো কখনোই নয়। তার মানে 168 আসবে। যদি তোমাকে বলতো 7 টাকা কয়েনের সংখ্যার ভ্যালু কত, তাহলে 1 ইউনিট সমান আমরা পেয়েছি 6। 7 টাকার ভ্যালু কত? এই 25 পয়সা কয়েনের ভ্যালু কত? 7 টাকা। তার মানে 1 ইউনিট সমান 6, 7 ইউনিট সমান 6 ইন্টু 7, অর্থাৎ 42 টাকা। আমাদের বলতেই পারে যে 25 পয়সার কয়েন মিলে মোট কত টাকা হচ্ছে। 25 পয়সার কয়েন কত টাকার আছে? তাহলে 42 টাকা আছে 25 পয়সার কয়েন। তো এই 1 ইউনিট এখানেও কাজ করবে, এখানেও কাজ করবে। আমাদের এই জায়গাটা প্রথমে বোঝার বিষয়। ঠিক আছে, আর একবার দেখে নেব কি হয়েছে আমাদের। কি হলো ঘটনাটা? 1 সেকেন্ড। হুম, ঠিক আছে, এটা আসলো। পরেরটা দেখবো। ABC gain 3500 from a joint stock business if the ratio of the capital of A and B 5:2। তাহলে A আর B এর রেশিও বলা হয়েছে 5:2, আর B আর C এর রেশিও বলা হয়েছে 3:2। দিয়ে বলা হয়েছে A এর শেয়ার কত আছে। টোটাল ওরা 3500 টাকা লাভ করেছে। তাহলে এখানে সিঙ্গেল রেশিওতে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে সিঙ্গেল রেশিওতে আমরা কনভার্ট করব, কিভাবে করতে পারি? যে আমাদের ফিল করে দিই, যে যার যেদিক ব্ল্যাঙ্ক আছে এইভাবে অনেক সময় ভাবি, কিন্তু এটা ছোট আছে, অত কিছু ভাবার দরকার নাই। আমাদের বোথ সাইড বি কে সমান করতে হবে। এখানে 2 আছে, মানে একে 3 দিয়ে গুণ করতে হবে। রেশিওতে একজনকে 3 দিয়ে গুণ করলে হয় না, তাহলে বোথ সাইড গুণ করতে হবে। তার মানে এই রেশিওটাকে 3 দিয়ে গুণ করতে হবে। আর এখানে 3 আছে, একে 2 দিয়ে গুণ করতে হবে, তবে 6 হবে। কারণ এই রেশিওটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো 3 5 15, 3 2 6, আর 2 2 4। 6 15:6:4, এটা আসছে আমাদের রেশিও। 6 আর 4 10, আর 5 25। তাহলে আমাদের আসছে 25 ইউনিট সমান আসছে 3500 টাকা। জানতে কি চেয়েছে? এ কত পায়, অর্থাৎ 15 ইউনিট সমান কত। তাহলে 5 ইউনিট সমান কত আসবে? একে 5 দিয়ে ভাগ করো, 700 টাকা। 15 মানে 15 ইউনিট আছে, মানে একে 3 দিয়ে গুণ করো, 3 7 2100 টাকা। সহজে করতে পারতে 1 ইউনিট সমান কত, 15 ইউনিট সমান কত। তো আমি জাস্ট এটা বললাম যে 25 আছে, ওকে 5 এ কনভার্ট করলাম, দিয়ে 15 তে কনভার্ট করে দিলাম, ব্যাস, আর কিছু করিনি। পরেরটা দেখবো। Some people can do 3/7 of a work in 28 days. To finish rest of the work in 21 days, 14 more people were appointed. বলা হয়েছে কিছু লোক আছে যারা 3/7 কাজ করে 28 দিনে। বলা হয়েছে টু ফিনিশ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক 21 ডেজ, অবশিষ্ট কাজ 21 দিনে করব, এবং 14টা লোক বেশি যোগ দেব কাজে, আগে যা ছিল তার থেকে। তার বলা আছে ডিটারমাইন নাম্বার অফ দোজ পিপল হু ওয়ার অ্যাপয়েন্টেড ইনিশিয়ালি। আমরা এখানে কিচ্ছু না, M1 D1 W1 M2 D2 W2 এই জিনিসটাই করব। দেখো আমাদের এক সংখ্যক লোক কাজ করছিল, কতদিন কাজ করছিল? 28 দিন কাজ করেছে। আর কতটা কাজ করছে? 3/7 কাজ করছে। তাহলে 3/7 কাজ করছে। এবার কি বলা হয়েছে? যে অবশিষ্ট কাজ আমরা 21 দিনে শেষ করব, 21 দিন, 14টা লোক বেশি যোগ দেব। কারণ আগে যদি x সংখ্যক লোক কাজ করছিল, তাহলে এখন x প্লাস 14টা লোক কাজ করবে। অবশিষ্ট কাজ 3 7 হয়েছে, কারণ অবশিষ্ট কি হবে? 4 7। এই হচ্ছে আমাদের ঘটনা। 7 7 কেটে যাচ্ছে। এবার আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। তো ঠিক আছে, আর কিছু, একে যদি 7 দিয়ে কাটো তাহলে 4, একে যদি 7 দিয়ে কাটো 3। কোনাকুনি গুণ করো, 4 4 16, 16x ইকুয়াল টু, কোনাকুনি গুণ করো, 3 3 9, 9x প্লাস 9 ইন্টু 14, এটা আমরা গুণ করছি না, থাক।
যদি 16 থেকে 9 বাদ দাও তাহলে কত হয়, 7x ইকুয়াল টু 9 ইন্টু 14। এই 7 দিয়ে কাটো তাহলে 2। তাহলে x এর ভ্যালু কত আসছে, 9 দুগুণ 18। তাহলে আমাদের ইনিশিয়ালি লোক কাজ করতো 18 জন, আর যদি বলা হয় বর্তমানে লোক কত কাজ করছে, 18 প্লাস 14। তাই এখানে আমাদের জানতে চেয়েছিল ইনিশিয়ালি লোক কত, মানে প্রাথমিক অবস্থায় কতজন লোক কাজ করছিল। তাহলে 18 জন লোক কাজ করছিল। এই হয়েছে আমাদের লাস্ট প্রবলেম, আর এখানে নেই। তাহলে এর পরে যেটা আমরা করব, পিএসসি ক্লার্কশিপের ফোর্থ শিফটটা আমাদের বাকি আছে, ওইটা কমপ্লিট করব। তারপরে ডাব্লিউবিপি এসআই আর কনস্টেবল এই দুটো সেট কমপ্লিট করে দেবো, ঠিক আছে। তারপরে আমাদের ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার আমরা শুরু করব। এটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ হবে, মানে এখান থেকে বহুত কিছু আমাদের আসে ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার। তাহলে আজকে এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, পার্সোনাল মোটিভেশন এটা আমার। চলো, গুড নাইট।